নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, ভারতবর্ষে সাক্ষরতার প্রসারে প্রধান বাধা বা সমস্যাগুলি আলোচনা করুন। আমাদের ভারতবর্ষে, সারা ভারতবর্ষে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে ছড়িয়ে দেওয়া এখনও সম্ভব হয়ে ওঠেনি। তার মানে হচ্ছে, এখনও ভারতবর্ষের অনেক ব্যক্তি, অনেক শিশু আছে যারা প্রাথমিক শিক্ষা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করছে, বা তারা কোনো না কোনো কারণে প্রাথমিক শিক্ষা, অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষাটাও গ্রহণ করতে তারা স্কুলে পৌঁছচ্ছে না। এটি একটি বিশাল সমস্যা। এই সমস্যাগুলোর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমাদের জানা প্রয়োজন। সেই কারণগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই, ভারতবর্ষে, সারা ভারতবর্ষ জুড়ে আমরা সবাইকে স্বাক্ষর করতে কেন পাচ্ছি না, বা স্বাক্ষর করতে গিয়ে কী কী বাধার সম্মুখীন হতে হচ্ছে, সেই বাধাগুলো আমরা এক এক করে দেখে নিই। 1 নম্বর কি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। আপনারা হয়তো জানেন, বর্তমানে 2024 সালে ভারত এখন কিন্তু সারা বিশ্বের সব থেকে বেশি জনবহুল দেশ। আমাদের ভারতবর্ষ কিন্তু টপে চলে গেছে সব থেকে বেশি জনসংখ্যার দিক থেকে, চীনকে ছাড়িয়েও। দ্বিতীয়তে চীন। তাহলে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, ভারতে প্রতি বছর যে হারে জনসংখ্যা বাড়ছে সেই অনুপাতে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা যাচ্ছে না। একটি স্কুল কলেজে একটি নির্দিষ্ট পরিমাণে সিট থাকে, বা জনসংখ্যা এত অবধি আমি নিতে পারবো, তার ঊর্ধ্বে চলে গেলে তাদের কিন্তু শিক্ষা দেওয়ার সমস্যা হতে পারে। কারণ 30:1 রেশিওতে প্রাইমারি স্কুলে কিন্তু শিক্ষা ব্যবস্থা করা হয়, সেটি বিভিন্ন জায়গায় আরও কম। সেখানে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধির ফলে এবং স্কুলের পরিকাঠামো অত বেশি ভালো না হওয়ার কারণে, একটি স্কুলে যদি 100 জন বা 200 জনের পরিকাঠামো থাকে, যে 200 জন শিক্ষার্থীকে আমরা শিক্ষা দিতে পারবো, কিন্তু প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির কারণে সেই এলাকায় যদি শিক্ষার্থীর সংখ্যা আরও দ্বিগুণ ত্রিগুণ হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু সেই স্কুলে তো একটি নির্দিষ্ট ব্রেঞ্চ থাকে, নির্দিষ্ট টিচার থাকে, নির্দিষ্ট ব্যবস্থাপনা থাকে। তার ঊর্ধ্বে চলে গেলে তো সেই স্কুলে আমার শিক্ষার্থী ভর্তি হয়ে গেলে তো শিক্ষা দেওয়া সম্ভব নয়। আবার বেশি বেশি করে প্রত্যেক বছর 1-2 করে স্কুল স্থাপন করাও কিন্তু সম্ভব নয়, কারণ সরকারি অর্থের দরকার হয় স্কুল স্থাপনের জন্য প্রচুর পরিমাণে। টিচার রিক্রুটমেন্টের সমস্যা থাকলে, বা টিচার রিক্রুটমেন্ট না হলে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টিচার রিক্রুটমেন্টের সমস্যা, 5 বছর 10 বছর পর পর টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানেও ঠিকঠাকভাবে হচ্ছে না। তাহলে টিচারের অভাবে শিক্ষার্থীরা কি হবে? শিক্ষা থেকে বঞ্চিত হবে। অনেক সমস্যা আছে। 2 নাম্বার, দারিদ্রতা। ভারতের জনসংখ্যার একটি অংশ এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করে, যার কারণে তারা তাদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে পারে না। দরিদ্রতা সাক্ষরতার প্রসারের পথে একটি বড় বাধা। দরিদ্রতা আসলে, দারিদ্রতা যদি থাকে, তাহলে কি হবে? সেই বাচ্চাদের দিয়েও তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দিবে টাকা উপার্জন করার জন্য, সেটি কম হোক আর বেশি হোক। সেখানে স্কুলে পাঠিয়ে বাচ্চাটাকে কিলা তারা মনে করে যে স্কুলে গেলে পড়াশোনা করবে, তার থেকে ভালো আমার সঙ্গে যদি কাজে যায়, তাহলে সেখান থেকে 2-4 পয়সা একটু বেশি ইনকাম করতে পারবে। তাহলে একটা সমস্যা। তাহলে এই সমস্যা দূর করার জন্য আমরা যদি সেই দরিদ্র ছেলেমেয়েদের যদি স্কলারশিপের ব্যবস্থা করি প্রচুর প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু স্কলারশিপের লোভে বা স্কলারশিপের আশায়, লোভ বলাটা ঠিক না, স্কলারশিপের আশায় শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আসবে, বা গার্জিয়ানরা কিন্তু স্কুলে পাঠাবে। অপচয় এবং অনুন্নয়ন। আপনারা বিশ্বাস করবেন, স্কুলে যে মিড ডে মিল আছে না, অনেক গরিব ছেলেমেয়েদের জন্য মিড ডে মিল কিন্তু খুবই উপকারী একটি বিষয়। অনেক অঞ্চল আছে যেখানে মিড ডে মিল খাওয়ার জন্য কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আসে স্কুলে। মিড ডে মিল ব্যবস্থা কিন্তু অতটা খারাপ নয়, এবং অনেক আশেপাশের ব্যক্তিরাও আছে যাদের দেখছি যারা খুব সমস্যা, তারাও কিন্তু এসে কিন্তু অনেক সময় হেল্প চায় এই মিড ডে মিলের থেকে। 3 নাম্বার, অপচয় এবং অনুন্নয়ন। বিদ্যালয়ে কিছুদিন পড়ার পর বিদ্যালয় ছেড়ে দাও, আবার কেউ কেউ বারবার একই শ্রেণীতে অনুত্তীর্ণ হয়ে বিদ্যালয় ত্যাগ করাকে বলা হচ্ছে অপচয় এবং অনুন্নয়ন। এই অপচয় এবং অনুন্নয়নকে রোধ করতে হবে, এটাও কিন্তু একটি সাক্ষরতা প্রসারের বাধা। কারণ কিছুদিন শিক্ষা গ্রহণ করার পরে সেই শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে চলে যায়, বা পড়াশোনা করতে আসে না, বা বারবার ফেল হচ্ছে। যদিও এখন প্রাইমারি স্কুলে ফেল ব্যবস্থাটা তুলে দেওয়া হয়েছে, কিন্তু বারবার
ফেল বা ভালো রেজাল্ট না করা বা কিছুদিন পড়াশোনা করার পরে স্কুল ছেড়ে দেওয়া বা স্কুলে না আসা, আমাদের স্কুলে কিন্তু এই সমস্যা আছে। আমার স্কুলে 350 জনের মতো স্টুডেন্ট, আসে হলো 50-60 জন। বাদবাকি স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগই হলো ভাটায় চলে গেছে মা বাবাদের সঙ্গে কাজকর্ম করার জন্য, কৃষিকাজের সঙ্গে ব্যস্ত। কেউ আবার বাড়িতে মা বাবা না থাকার কারণে বাচ্চা কাচ্চা, তাদের যে ছোট বাচ্চা কাচ্চা আছে, ভাই বোনেরা আছে, তাদের মানুষ করার জন্য বাড়িতে থাকে। অনেক সমস্যা আছে এই বিভিন্ন এলাকায়। 4 নম্বর, শিক্ষকের অভাব। সাক্ষরতা কর্মসূচি সবল করতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন, যার অভাব কিন্তু আমাদের দেখা দিচ্ছে বিভিন্নভাবে রিক্রুটমেন্টের সমস্যার কারণে, যেটা বলছিলাম একটু আগে। 5 নম্বর, সঠিক পরিকল্পনার অভাব। সাক্ষরতা প্রসারে কর্মসূচিগুলি সঠিকভাবে বা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠেনি। 6 নম্বর, শিশু শ্রম আইন প্রয়োগের অভাব। আমাদের দেশে শিশু শ্রম আইন আছে, কিন্তু তার বাস্তব প্রয়োগ নেই, যে কারণে দরিদ্র ঘরের ছেলে মেয়েদের বিদ্যালয়ে না দিয়ে বিভিন্ন কাজ করতে পাঠানো হয়। এটা হলো শিশু শ্রম আইনের প্রয়োগের অভাবের জন্য হচ্ছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে এই আমরা যারা আর্থিকভাবে সচ্ছল, আমরা কিন্তু কোনো সময় আমাদের বাচ্চা কাচ্চাদের দোকানে বসাই না, বা এই বয়সে মানে ছোটো বয়সে দোকানে বলি না যাও ইনকাম করে আসো। মনে রাখতে হবে দারিদ্রতা সবসময় কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েদের কাজ করতে বাধ্য করায়। আপনি শিশু শ্রম আইন প্রয়োগ ঘটিয়ে হয়তো বা সেই বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠাতে পারবেন, কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে কিন্তু আবার সেই শিশুরা আবার কিন্তু কোনো না কোনো কাজে আসবে। আমার স্কুলে আমার দেখা কয়েকটি বাচ্চা কাচ্চা, আমি তাদের বলি, বছরে 1-2 বার দেখি তাদের, কিরে তোরা কত টাকা করে কামাই করিস, ইনকাম করছিস তোরা? বলে 500 টাকা করেও ইনকাম করে। খালি ইট ভাটায় কাজ করে 500 টাকা ইনকাম করা, দিল্লির সাইডে 500, 250, 500 টাকা ইনকাম করা সারাদিনে, সেখানে 8 ঘন্টা না, অনেকক্ষণ ধরে কাজ করতে হয়। কাজ করে মা বাবার সঙ্গে, মা বাবারা হয়তো 1000 টাকা করে পায়, শিশুটিকে 500 টাকা দেয়। তাহলে শিশুটি এই বয়সেই কিন্তু 15,000 টাকা কামাই করছে। কম নয় কিন্তু 15,000 টাকা, 10-15,000, 15,000 ছেড়ে দিন, 10,000, 5,000ও যদি সে ইনকাম করে, সেটা কিন্তু কম নয়। তার সংসারের মানে সেই দরিদ্র সংসারে কিন্তু ওই 5,000 টাকাই কিন্তু অনেক। তাহলে সেই শিশুটি 5,000 টাকা ইনকাম করছে যখন দেখবে, তখন তার মা বাবারা কিন্তু তাকে নিয়ে কিন্তু সেই ইট ভাটায় হোক বা যে কোনো কাজে কিন্তু তাকে নিয়ে যাবে। তাহলে সেই শিশুটাকে যদি আমরা স্কুলে পাঠাতে যাই, তার আগে কিন্তু সেই পরিবারটাকে কিন্তু আমাদের সচ্ছল বানাতে হবে, উন্নত বানাতে হবে। তারপরেই কিন্তু শিশু শ্রম আইন আমরা ভালোভাবে প্রয়োগ করতে পারবো। পেটের টান পড়লে কেউ শিক্ষা গ্রহণ করতে আসবে না। সেই জন্য পেটের টান যাতে না পড়ে, আর্থিক দিক থেকে তারা সচ্ছল হয়ে ওঠে, সেই জন্য তাদের কাজে সুযোগ করে দিতে হবে, মানে মা বাবাদের কথা বলছি। তাহলেই শিশুরা ঠিকঠাকভাবে শিক্ষা গ্রহণ করতে আসবে। হাতে টাকা থাকলেই তো তারা শিশুদের পাঠাবে শিক্ষা গ্রহণ করতে। 7 নম্বর, অর্থনৈতিক সমস্যা। সরকারের আর্থিক দুরবস্থা সাক্ষরতা প্রসারের প্রধান বাধা। সাক্ষরতা প্রসারের কর্মসূচি বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তার ঘাটতিও রয়েছে যথেষ্ট। 8 নম্বর, সচেতনতার অভাব। নিরক্ষরতার কারণে সাক্ষরতা সম্পর্কে আমাদের দেশে একটি বড় অংশ মানুষের মধ্যে রয়েছে সচেতনতার অভাব, যা সাক্ষরতার পথে একটি অন্তরায়। সচেতন হয়ে কী লাভ? বর্তমান যুগে দেখুন কত ছেলেমেয়ে শিক্ষিত, উন্নত, উচ্চ শিক্ষিত হয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে কাজ নেই। তার থেকে ভালো তারা মনে করে, মানে নিচুতলার লোকেরা, গরিব লোকেরা মনে করে যে এত টাকা পয়সা খরচা করে পড়াশোনা করে আমার কী লাভ, তার থেকে ভালো আমি কাজে যুক্ত হয়ে যাই। সচেতন হয়ে লাভ কী? আমাদের সমাজে কিন্তু এখন শিক্ষিত ব্যক্তিদের কাজ নেই বললে চলে, মানে নেই, নেই বলবো না, মানে আছে কিন্তু পরিমাণে অনেক কমে গেছে। তাহলে সেই জন্য হয়তো অনেকে শিক্ষা গ্রহণ করতে চাচ্ছে না। ছোটোবেলা থেকেই দেখছে যে না, আমি কাজ করলে টাকা ইনকাম করতে পারছি, শিক্ষা গ্রহণ করে কী লাভ, সেই জন্য অনেকের শিক্ষা গ্রহণ থেকেও পিছুপা হয়ে যাচ্ছে। 9 নম্বর, সামাজিক কুসংস্কার। সমাজের সবথেকে বড় বাধা কুসংস্কার। সামাজিক সংস্কার, কুপ্রথা, সকল বিষয়গুলো থেকে মানুষকে মুক্ত করতে হবে। তার জন্য বড় অস্ত্র হলো সাক্ষরতা। এই সামাজিক কুসংস্কার, তো এটি একটি বড় বাধা। বর্তমানে এই সামাজিক কুসংস্কার অনেকাংশে নেই বললেই চলে, কিন্তু ভারতবর্ষের অনেক অনেক জায়গায় এখনও কিন্তু সামাজিক কুসংস্কার প্রখরভাবে কিন্তু আমরা দেখতে পারি, অনেক জায়গায় আছে। 10 নম্বর, শিক্ষা উপকরণের অভাব। শিক্ষার প্রসারকে সফল করতে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ, সরকারি উদ্যোগ, গ্রন্থাগার ও আর্থিক সাহায্যের অভাব রয়েছে। 11 নম্বর, শিশু শ্রম আইন প্রয়োগের সমস্যা। আমাদের দেশে শিশু শ্রম আইন সঠিকভাবে বাস্তবে প্রয়োগ করা হয়নি, ফলে অভিভাবকগণ তাদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে কোনো পেশাগত কাজে নিয়োগ করতে ভয় পায় না। আগে এটা নিয়ে আলোচনা করেছি, পয়েন্টটি 2 বার হয়ে গেছে।
12 নম্বর, অভিভাবকদের উদাসীনতা। অভিভাবকদের উদাসীনতা ভারতের সাক্ষরতা প্রসারের পথে একটি বড় সমস্যা। শিক্ষার উপযোগিতা বা গুরুত্ব সম্পর্কে অনেক অভিভাবকগণ এখনও সচেতন নয়, বিশেষ করে মেয়েদের শিক্ষার ব্যাপারে তারা উদাসীন মনোভাব পোষণ করে। 13 নম্বর এবং সর্বশেষ, কর্মসূচির বাস্তবায়নের সমস্যা। সাক্ষরতা প্রসারের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হলেও সেগুলো বাস্তবায়নের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মসূচিগুলো সম্পূর্ণ সফলতা লাভ করতে পারেনি। 2-3টা পয়েন্ট রিপিট হয়ে গেছে, আপনারা একটু কারেকশন করে নেবে। উপরোক্ত বিভিন্ন সমস্যাগুলোর কারণে সাক্ষরতার মাপকাঠিতে ভারত আজও পিছিয়ে আছে। উপরোক্ত সমস্যাগুলো দূর করা গেলে সাক্ষরতার হার দ্রুত গতিতে বাড়বে বলে আশা করা যায়। সাক্ষরতা সমস্যার সবথেকে সমস্যা হলো আর্থিক সমস্যা। আমরা নিচুতলার বা গরিব লোকদের আর্থিকভাবে যখন সচ্ছল করতে পারবো, অটোমেটিক্যালি তাদের শিশুরা বিভিন্ন স্কুলে, হয় সরকারি স্কুলে না হলে বেসরকারি স্কুলে তারা কিন্তু যোগদান করবে, পড়াশোনা করবে। তার ফলে তারা কিন্তু শিক্ষিত হয়ে উঠবে। আর্থিকভাবে যদি আমরা নিচুতলার লোকদের সচ্ছল করতে না পারি তাহলে কিন্তু সম্ভব নয়। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।